আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। শূন্যরেখায় 6 বাংলাদেশের মানবেতর জীবন, খাবার এবং পানি দিচ্ছে সীমান্তবাসীরা। কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বিএসএফের পুশিনের শিকার 6 বাংলাদেশি নাগরিক। 2 দিন ধরে আন্তর্জাতিক সীমান্তের শূন্যরেখায় মানবেতর জীবনযাপন করছে বিজিবি এবং বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের পরও এখন পর্যন্ত সমাধান সুরাহা হয়নি। ফলে নারী এবং শিশুসহ 6 জন এখনও সীমান্তের নোম্যান্স ল্যান্ডে অবস্থান করছে। এরপর জানাবো নদী ভাঙ্গন রোধের দাবিতে পানি উন্নয়ন বোর্ড ঘেরাও। ভোলার শিবপুর মেদোয়ার মেঘনা নদীতে ভাঙ্গন রোধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবিতে পানি উন্নয়ন বোর্ড ঘেরাও কর্মসূচি পালন করেছে স্থানীয়রা। এ সময় ভোলা সদরের শিবপুর এবং দৌলতখানের মেদোয়া ইউনিয়নে 2 শতাধিক মানুষ এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছে। এদিকে বালু উত্তোলন এর বিরোধের জেরে গাড়িতে আগুন, পুড়ে ছাই 3 জন। ভারতের ছত্তিশগড়ে কোরিয়া জেলায় বালু উত্তোলন নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধের জেরে গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে বিরোধী পক্ষ। গাড়ির ভেতরে আটকে পড়ে আগুনে পুড়ে মারা যান 3 জন। এদের মধ্যে একজন ছিলেন বিজেপি নেতা ভরত সিং। আজ গভীর রাতে সোনহাট থানার নওগাঁইন গ্রামে এমন ঘটনা ঘটে। নিহতের পরিবারের ভাষ্য মতে ভরত সিং বালু উত্তোলন সংক্রান্ত একটি বিরোধের মীমাংসার জন্য আলোচনা করে বাড়িতে ফিরছিলেন। তখন তার গাড়িতে আগুন ধরিয়ে তাকে পুড়িয়ে মারা হয়েছে। জানাবো বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলে তৎপরতা বেড়েছে আওয়ামী লীগের। ফেনীর বিভিন্ন এলাকায় তৎপরতা বাড়াচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। অর্থ, নেতৃত্ব এবং হুমকি দিচ্ছেন জুলাই হত্যা মামলার আসামি দলটির পলাতক নেতারা। রাতে পুলিশ প্রশাসনকে হুমকি দিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছে আওয়ামী লীগের ফেনী 1 আসনের সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন নাসিম। এবং সর্বশেষ জানাবো ভুলবশত বিষ পান, চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যু। রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গাল হাতলিয়াতে মদ পান করে ভুলবশত মদের সঙ্গে বিষ পান করে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন এক যুবক। আজ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। শূন্যরেখায় 6 বাংলাদেশির মানবেতর জীবন, খাবার পানি দিচ্ছেন সীমান্তবাসীরা। কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বিএসএফের পুশিনের শিকার 6 বাংলাদেশি নাগরিক 2 দিন ধরে আন্তর্জাতিক সীমান্তের শূন্যরেখায় মানবেতর জীবনযাপন করছেন। বিজিবি এবং বিএসএফের মধ্যে কোম্পানি পর্যায়ে পতাকা বৈঠক হলেও এখন পর্যন্ত কোনো সুরাহা হয়নি। ফলে নারী ও শিশুসহ 6 জন এখনও সীমান্তের নোম্যান্স ল্যান্ডে অবস্থান করছে। স্থানীয় সূত্র ও বিজিবি থেকে জানা গেছে ভোরে শৈলমারী ইউনিয়নের গয়টাপাড়া সীমান্তে আন্তর্জাতিক 1060 নম্বর পিলারের 1 নম্বর সাব পিলার এলাকা দিয়ে ভারতের বালুরচর বিএসএফ ক্যাম্পের সদস্যরা 1 নারী এবং 3 পুরুষ 2 শিশু সহ 6 জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে। ভারতীয় নরেন্দ্র মোদীর এই সন্ত্রাসী বাহিনীরা তারা মূলত বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য নানাভাবে তারা অপচেষ্টা অব্যাহত রেখেছে। তাদের এই অপচেষ্টাকে অবশ্যই রুখে দেওয়া এই মুহূর্তে আমাদের বাংলাদেশ
বাংলাদেশিদের জন্য প্রধান দায়িত্ব এবং আমরা মনে করি এই বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখা উচিত। নতুন করে এই বিষয়গুলো নিয়ে সবাইকে সচেতন হতে হবে, যাতে করে ভারতীয় মদতপুষ্ট সন্ত্রাসীরা তারা কখনোই যেন বাংলাদেশের অভ্যন্তরে তারা এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালাতে না পারে, সেই বিষয়গুলোকে সবাই যেন খুব গুরুত্ব সহকারে দেখে সেটি দেখতে হবে। ভারতীয় মদতপুষ্ট সন্ত্রাসীরা তারা কখনোই বাংলাদেশটাকে তারা ভালো থাকতে দেবে না। তারা হচ্ছে এমন মদতপুষ্ট সন্ত্রাসী গোষ্ঠী। নদীভাঙ্গন রোধে দাবিতে পানি উন্নয়ন বোর্ড ঘেরাও। ভোলার শিবপুর মেদোয়ার মেঘনা নদী ভাঙ্গন রোধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবিতে পানি উন্নয়ন বোর্ড ঘেরাও কর্মসূচি পালন করেছে স্থানীয়রা। এ সময় ভোলা সদরে শিবপুর ও দৌলত খানের মেদোয়া ইউনিয়নে 2 শতাধিক মানুষ এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছে। আজ বেলা 11টার দিকে জেলার যোগীরঘোল এলাকায় পানি উন্নয়ন বোর্ড সিডিউশন ভিসোশন 1-এর কার্যালয়ের সামনে প্রায় ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করেন তারা। এর আগে কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন শিবপুর ও মেদোয়া ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে ফেস্টুন ও ব্যানার নিয়ে হাজির হন আন্দোলনকারীরা। পরে পানি উন্নয়ন বোর্ডের সামনে সড়কে বসে কিছু সময় তারা বিক্ষোভ করেছেন। এরপর পানি উন্নয়ন বোর্ডের গেট দিয়ে ভেতরে প্রবেশের সময় পুলিশের বাধার মুখে পড়ে তারা এক পর্যায়ে তারা বাধা অতিক্রম করে বিভিন্ন স্লোগান দিতে থাকে। তারা বলছে যে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এই বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখার কথা ছিল, কিন্তু সরকার সেটি না দেখে তারা মূলত শুধুমাত্র নিজেদের কার্যক্রম নেই তারা ব্যস্ত রয়েছে। বর্তমান সরকার তিনি দেশের জনগণের প্রতি অতটা কার্যক্রম না চালালেও তিনি শুধুমাত্র তার দলের নেতাকর্মীদেরকে কিভাবে তারা চাঁদাবাজি করবে, রাহাজানি করবে, এমন বিষয়গুলো নিয়ে বেশি ব্যস্ত বলে মনে করেন তারা। তাই তারা এই বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আমরা ধারণা করছি যে এই বিষয়গুলো নিয়ে সবাইকে এখনই খুবই গুরুত্ব সহকারে কার্যক্রম চালিয়ে যেতে হবে। যদি এই বিষয়গুলো নিয়ে এখনই ভালোভাবে কার্যক্রম চালানো না যায় তাহলে এটি আমাদের সবার জন্য খুবই বড় ধরনের এক সমস্যার সৃষ্টি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বালু উত্তোলন নিয়ে বিরোধের জেরে গাড়িতে আগুন পুড়ে ছাই 3 জন। ভারতের ছত্তিশগড়ে কোরিয়া জেলায় বালু উত্তোলন ঘিরে দীর্ঘদিন বিরোধের জেরে গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে বিরোধী পক্ষ। গাড়ির ভেতরে আটকে পড়ে আগুনে পুড়ে যান 3 জন। এদের মধ্যে একজন ছিলেন বিজেপি নেতা ভরত সিং। মঙ্গলবার গভীর রাতে সোনহাট থানার নগাইন গ্রামে এই ঘটনা ঘটে। নিহতের পরিবারের ভাষ্যমতে ভরত সিং বালু উত্তোলন সংক্রান্ত একটি বিরোধের মীমাংসার জন্য আলোচনা করতে গিয়েছিলেন। ফেরার পথে তাদের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। পুলিশ এখন পর্যন্ত 4 অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। হত্যা ও হত্যা চেষ্টার অভিযোগে 9 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী এলাকার বালু উত্তোলন চুক্তিটি ভরত সিং এর পরিবারকে দেওয়া হয়েছিল। স্থানীয়দের দাবি এরপর সোনহাট, কৈলাসপুর ও তেলিমুদা, বেলিয়া এবং সিঙ্গুরা রাজ্য জুড়ে বালু পরিবহন এবং খনি কার্যক্রমের সঙ্গে যুক্ত অবৈধ অর্থ আদায় নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ দেখা দিয়েছে। অভিযোগ রয়েছে যে ভরত সিং এর সমর্থক ও বিজেপি নেতা মনোজ ত্রিপাঠীর পরিবারের মধ্যে কয়েক মাস ধরে এই বিরোধ চলছিল এবং এই বিরোধের জেরেই মূলত এই ধরনের হত্যাকাণ্ডের ঘটনা ঘটল। এই হত্যাকাণ্ডের কারণে মূলত নতুন করে আবারও এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে এমন আশঙ্কা করা হচ্ছে। ফেনীতে তৎপরতা বাড়ছে আওয়ামী লীগের নেতাকর্মীদের। ফেনীতে তৎপরতা বাড়তে শুরু করেছে আওয়ামী লীগের অর্থ নেতৃত্ব। হুমকি দিচ্ছে জুলাই হত্যা মামলার আসামি এবং দলটির পলাতক নেতারা। আজ পুলিশ প্রশাসনকে হুমকি দিয়ে ফেসবুকে পোস্ট করেন ছাত্র জনতা হত্যা মামলার পলাতক আসামি ফেনী 1 আসনের সংসদ সদস্য আলাউদ্দিন নাসিম। ওই পোস্টে তিনি লিখেছেন, ফেনী সহ সারা দেশের পুলিশ প্রশাসনকে বলছি, অনেকেই ভুয়া মামলা করেছেন, নিয়েছেন এবং চার্জশিট দিয়েছেন, এখনো মাত্রাতিরিক্ত অনেক কিছু করেছেন। সব কিছুরই হিসাব যথাভাবে রাখা হচ্ছে। তারেক রহমান যাবজ্জীবন সাজা নিয়ে 18 বছর পর ফিরে এসে প্রধানমন্ত্রী হয়েছেন।
একথা যথাযথভাবে মনে রাখবেন। আমরাও অনন্তকাল বাইরে থাকব না, খুব তাড়াতাড়ি ফিরব, কল্পনাতীত কম সময়ের মধ্যে। কারণ আমাদের নেতা শেখ হাসিনার পদধ্বনি হয়তো শুনতে পাচ্ছেন, তাই নিজেদের ভবিষ্যৎ চিন্তা করে কাজ করুন। অতি তৎপরতা বা অতি অপতৎপরতা দেখাতে গিয়ে নিজের এবং পরিবারের ভবিষ্যৎ বিপদসংকুল করবেন না। মনে রাখবেন, সময়ের এক ফোর অসময়ের 20 ফোর। এর আগে একই দিন সকালে সদর উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের ব্যানারে শহরে পোস্টার ঝরে ঝটিকা মিছিল করে দলটির কর্মী সমর্থকরা। তারাও মূলত এরকম হুমকির সুরে কথা বলছিল। তারা জানিয়েছে যে যেসব পুলিশের সদস্যরা যারা আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলাগুলো নিচ্ছেন এবং নেতাকর্মীদের অনেককে জেলে পাঠানোর মতো এমন স্বপ্ন দেখছেন, তাদেরকে বলতে চাই যে আপনাদের এই দিবা স্বপ্ন কখনোই পূরণ হবে না। তাই এখনো সময় আছে, আপনারা ভালো হয়ে যান। আপনারা ভালো হয়ে তারপর দেশের কল্যাণে কাজ করুন। তারেক রহমান একজন দণ্ডপ্রাপ্ত আসামি হওয়ার পরও তিনি যেভাবে বাংলাদেশে ঢুকে বাংলাদেশের মানুষের এবার প্রধানমন্ত্রীর প্রতিনিধিত্ব করছেন, বাস্তবতা আসলে উনি কিছু করতে পারবেন না। শেখ হাসিনা আবারও দেশে ফেরত আসবে, এটাই হচ্ছে বাস্তবতা। তাই আপনাদের বলছি, আপনারা যার যার জায়গা থেকে পরিস্থিতিগুলো খুব সুন্দরভাবে পর্যবেক্ষণ করুন। যদি আপনারা এটা করতে না পারেন, সেটা আপনাদের জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তাই আপনারা এই বিষয়গুলোকে নিয়ে খুবই গুরুত্ব সহকারে ভাবুন, যাতে করে ভবিষ্যতে আর কোনো ধরনের এই সমস্যাগুলো না আসে। সেটি অবশ্যই আপনাদেরকে দেখভাল করতে হবে।